নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি লিখ দেখে নিচ্ছে এই মুহূর্তের বিশেষ কিছু খবর। সমাজ মাধ্যমে পরিচয়ের পর রাতে বাড়িতে হানা দিয়ে কিশোরীকে ধর্ষণ, নদিয়ায় গ্রেপ্তার কিশোর। সমাজ মাধ্যমে পরিচয় দুজনের, পর্যায়ক্রমে বন্ধুত্ব হয়, তারই সুযোগ নিয়ে গভীর রাতে বাড়িতে হানা দিয়ে বান্ধবী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। নদিয়ার তেহট্টে অভিযুক্ত ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ধৃতকে জুভেনাইল আদালতে হাজির করানো হয়েছিল। আপাতত তাকে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বাড়িতে ঢুকে নাবালিকার শোয়ার ঘরে গিয়ে তাকে ওই কিশোর ধর্ষণ করেছে বলেই অভিযোগ। নির্যাতিতার পরিবার জানিয়েছিল মেয়ের মুখ চেপে ধরেছিল ওই কিশোর। কোনো ক্রমে হাত ছাড়িয়ে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকার শুনে কিশোরীর দাদু ছুটে গিয়েছিলেন, আর সেই সময় তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি দুটি পঞ্চায়েত এলাকায়। মাস কয়েক আগে তাদের পরিচয় হয় সমাজ মাধ্যমে, সেখান থেকেই বন্ধুত্ব। তারপরেই এই অভিযোগ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। তেহট্টের এসডিপিও সুহতোষ সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, তদন্ত চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। জামিনে ছাড়া পেয়ে ধর্ষিতাকে খুন, দেহ কয়েক টুকরো করে ফেলা হলো নদীতে। ওড়িশায় ধৃত 2। জামিনে ছাড়া পেয়ে নির্যাতিতাকে খুন করলেন ধর্ষণে অভিযুক্ত। তারপর দেহ টুকরো টুকরো করে কেটে দেহাংশগুলি নদীতে ফেলে দিলেন। চলতি মাসে ওড়িশায় ঘটনাটি ঘটেছে। খুনের ঘটনায় ওই যুবককে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্ত ওড়িশার সুন্দরগড় জেলার বাসিন্দা। তার বিরুদ্ধে গত 2023 সালের অগস্ট মাসে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় নির্যাতিতা ও তার পরিবারের তরফে ধারুয়াডিহি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে অগস্টেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই বছর ডিসেম্বর মাসে জামিনে ছাড়া পেয়ে যান অভিযুক্ত। ঝারসুগুড়ার পুলিশ সুপার পুরুষোত্তম দাস বুধবার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, চলতি বছরের 7 ডিসেম্বর মেয়েটির পরিবার একটি নিখোঁজ ডায়েরি করে। এলাকার সিসিটিভি ফুটেজে শেষবার নির্যাতিতাকে 2 যুবকের সঙ্গে একটি বাইকে উঠতে দেখা গিয়েছিল। দুজনেরই মুখ ছিল হেলমেটে ঢাকা, কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাহায্য নিয়ে ওই 2 যুবককে শনাক্ত করা হয়। দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 যুবকের মধ্যে একজন মূল অভিযুক্ত, অপরজন তাঁরই পরিচিত। তিনিও নির্যাতিতাকে খুনে ওই ব্যক্তিকে সাহায্য করেছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা সুন্দরগড়ের বাসিন্দা হলেও ঝারসুগুড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতেন তিনি। চলতি মাসের শুরুতে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তদন্তে জানা যায়, শেষবার তার ধর্ষকের সঙ্গেই দেখা করেছিলেন নির্যাতিতা। জানা যায়, অভিযুক্তরা প্রথমে নির্যাতিতাকে রাউরকেল্লা ও দেওঘরের মাঝামাঝি 143 নম্বর জাতীয় সড়কের উপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করেন। তারপর তার দেহ টুকরো টুকরো করে ব্রাহ্মণী নদীতে ফেলে দেন। পুলিশ এবং ওড়িশার বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ দল নদীতে তল্লাশি চালিয়ে নির্যাতিতার মাথাসহ দেহের কিছু অংশ উদ্ধার করেছে। বাকি দেহাংশগুলির এখনও খোঁজ চলছে বলেই পুলিশ সূত্রে খবর। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন। ধৃত জানিয়েছেন, গত বছর ডিসেম্বরে জেল থেকে বেরিয়েই নির্যাতিতাকে খুনের ছক কষেছিলেন তিনি। আশঙ্কা ছিল, নির্যাতিতা আদালতে বয়ান দিলে ধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত হতে পারেন তিনি। তাই এই পরিকল্পনা। হাই নিউজ নেটওয়ার্ক। দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার হুজুগ, ঘটনায় আহত এক মহিলা ও কিশোরী। বারুইপুরের মিলন মেলার ঘটনা। বুধবার রাত্রিবেলায় দুর্ঘটনা ঘটে, আর সাথে সাথেই তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। জানা গিয়েছে, বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে 1 মাস ব্যাপী চলছে মিলন মেলা। প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ। বুধবার বারুইপুরেরই বাসিন্দা লক্ষ্মী রায় এবং তারই এক প্রতিবেশী কিশোরী পরিবারের সঙ্গে গিয়েছিলেন মিলন মেলায়, উঠেছিলেন নাগরদোলায়। তারপরই ঘটে দুর্ঘটনা। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন, আর যার জেরেই সামনে থাকা রড কোনোভাবে খুলে যায় এবং ওপর থেকে নিচে নামার সময় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ এবং তদন্ত শুরু করেছেন তারা।
সকালের দিকে ঘন কুয়াশার জেরে ঘটল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার দোকানে ঢুকে পড়ল লরি। ঘটনায় জখম 2 ব্যক্তি। আহতরা বিহারের কিষানগঞ্জে চিকিৎসাধীন। উত্তর দিনাজপুর জেলার গোপালপোখর থানার তাজপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহাপুরের দিক থেকে আসা একটি লরি তাজপুর এলাকায় 5 থেকে 6টি দোকানে ঢুকে পড়ে। ঘটনার জেরে দোকান ঘরগুলি দুমড়ে মুচড়ে গিয়েছে। জখম হয়েছেন 2 জন। তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাইকও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়ে গোয়ালপোখর থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে এবং লরি চালককে আটক করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘুরতে ছিল, ঘুরতে মাল ছিল, দুধ যা ছিল, গ্যাসটা সব ভাঙে চুরে চলে গেছে। আমার 4 দোকান ছিল আর পানের দোকান ছিল। 4 দোকান আর বিস্কুট ছিল, এগুলো সব মিলাই 50-60 হাজার দোকান মাল ছিল। আর এগুলো টেবিল ব্যাংকটা সব ভাঙে গেছে। এখন আমি চাচ্ছি যে ওগুলো ক্ষতিপূরণ দিবে, তারপরে আমার দোকান করতে পারবো। দোকান করা বন্ধ হয়ে গেল। আমি 4 দোকান ঘুরছিলাম, এখন কি করবো? আর 4 দোকান ঘুরতে চালাচ্ছিলাম। আমি ছিলাম না, আমি থাকলে তো আরো 2-4টা লোক মরতো। আমি বাড়িতে ছিলাম, তো আজ আসে দিলাম সব ভাঙা চুরা পড়ে। ঝাড়গ্রামে আবারও বাঘের আতঙ্ক। পর্যটকদের জন্য জারি নির্দেশিকা। ফের বাঘের আতঙ্ক ঝাড়গ্রামে। জঙ্গলমহল সংলগ্ন ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জে 2 দিন ধরে এক বাঘিনী ঘুরে বেড়ানোর খবর পাওয়া যাচ্ছে। জেলার সীমানা লাগোয়া গিধিনী, জামবনি ও বেলপাহাড়ি রেঞ্জে নজরদারি চালাচ্ছে বন দপ্তর। জেলার জঙ্গল ও পর্যটনস্থলে পর্যটকদের বিকেল 5টার মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। 6 বছর আগের লালগড়ের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের স্মৃতি এবং আতঙ্ক দুটোই ফিরে এসেছে। টাইগার আছে যে ঝাড়গ্রাম থেকে কিছু ডিস্টেন্স অ্যাওয়ে আছে। তো প্রথম জিনিস আছে ইনফরমেশন। তো ইনফরমেশন জন্য আমি ইন টাচ আছি। আমাদের কাউন্টার পার্ট আছে ইন ঝাড়খণ্ড, আমাদের রেঞ্জ অফিসারও সম্পর্ক আছে, সব লেভেল একটা সম্পর্ক আছে। অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও একটা কথা হয়েছে, ডিসকাশন হচ্ছে কিভাবে প্ল্যানিং নেওয়া হচ্ছে। তো ফার্স্ট থিং ইজ ইনফরমেশন। ইনফরমেশন একদম আছে আমার কাছে। যখন প্রয়োজন হবে, সেকেন্ড দ্বিতীয় জিনিস আছে রেসপন্স মেকানিজম। তো রেসপন্স জন্য আমাদের গাড়ি আছে, রেঞ্জ অফিসার আছে, কিছু কিছু ট্রাকার্স স্টাফ আছে যে সক্ষম আছে ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং। তো যে লোকজন আছে, স্টাফ আছে, ওনাকে অলরেডি অ্যালার্ট করা আছে, ও সব তাইনাত আছে, ডিউটি আছে। কালকেও সেম জিনিস ছিল, কালকেও আমাদের টিম, গাড়ি, রেঞ্জ অফিসার সব লোক ফিল্ডে ছিল। তো যখন প্রয়োজন হবে আমি ওভাবে রেসপন্ড করতে পারবো। ছাত্রছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করতে বিশেষ উদ্যোগ। একবিংশ শতাব্দীতে একদিকে মোবাইল ফোনের বাড়বাড়ন্ত, সঙ্গে সোশ্যাল মিডিয়ার আকর্ষণে যুব সমাজ মশগুল। আগের মতন আর মাঠে ক্রিকেট বা ফুটবলের মতন খেলা খেলতে দেখা যায় না তরুণ প্রজন্মকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে এমনিতেই ভয় থাকে এলাকার খুদেরা। তবে এবার এলাকার যুব সম্প্রদায়কে মাঠমুখী করতে উদ্যোগী হল স্বরূপনগরের ছাত্র ও যুব সমাজ। স্বরূপনগর ব্লকের বাঙালিয়ানা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এলাকার যুব নেতা সঞ্জীব পালের নেতৃত্বে এই ফুটবল টুর্নামেন্ট এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদের একদিকে যেমন সম্মান জ্ঞাপন করা হয়, অন্যদিকে দুস্থদের কম্বল ও শাড়ি বিতরণও করা হয়। আজকে আমরা নন পলিটিক্যালি এখানে খেলাটা শুরু করেছিলাম এবং বিশেষ করে স্বরূপনগরের ছাত্র যুব যার নেতৃত্ব দিচ্ছে সঞ্জীব পাল, তার ঐকান্তিক ইচ্ছায় আজকে 15ই নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত একটা কন্টিনিউ প্রোগ্রাম, বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান, তারপরে ম্যারাথন দৌড়, তারপরে বস্ত্রদান, তারপরে বৃক্ষরোপণ হয়েছে, তারপরে গুণীজনের সম্বর্ধনা, এলাকার সবচাইতে গুণীজন বয়স্ক লোকদের থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আজকে শহীদ ক্ষুদিরাম বোসের জন্মদিন উপলক্ষে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম রেখেছিলাম। সেই প্রোগ্রামের কথা আমাদের এর আগেই বলেছেন, দুলাল ভট্টাচার্য মহাশয় বলেছেন। বৃক্ষরোপণ থেকে শুরু করে, রক্তদান শিবির থেকে শুরু করে, বস্ত্রদান শিবির থেকে শুরু করে এবং অবশেষে খেলা, ফুটবল খেলা। এই ফুটবল খেলার মাধ্যমে আমরা সারা বাংলার মানুষের কাছে পৌঁছাতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে আসার কথা বলছেন, ছাত্র যুবরা আগামী দিনে যাতে এগিয়ে যেতে পারে এবং খেলা হওয়া দিবসটা যাতে আরও মানুষের মধ্যে প্রচার পায়। এবং আমাদের তারুণের প্রতীক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাত্র যুবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার প্রতীক হিসেবে আমরা এই খেলাকে বা এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। পাশবিক আচরণ, পণের জন্য চাপ, আর কি কি অভিযোগ ছিল বেঙ্গালুরুর আত্মঘাতী যুবকের স্ত্রীর, দেখব।
স্ত্রীর দায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলায় হয়রানির জেরে অবসাদে আত্মঘাতী হয়েছেন বেঙ্গালুরুর যুবক অতুল সুভাষ। অভিযোগ এমনটাই। মিলেছে 24 পাতা সুইসাইড নোট, যার ছত্রে ছত্রে স্ত্রী নিকিতা সিংহানিয়া ও তার পরিবারের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ। আর সেই আবহে এবার প্রকাশ্যে এলো অতুলের স্ত্রীর দায়ের করা অভিযোগের বিবরণ। স্বামী অতুলের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল স্ত্রীর? 2019 সালের এপ্রিলে বিয়ে হয়েছিল অতুল নিকিতার। গত 2 বছর ধরে উত্তরপ্রদেশের জৈনপুরে পারিবারিক আদালতে ওই দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। অতুলের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী। তার দাবি, স্বামী তার সঙ্গে পাশবিক আচরণ করে, তাকে তার পরিবারকে ক্রমাগত পণের জন্য চাপ দেয়া হতো বলেও অভিযোগ তোলেন নিকিতা। মেয়ের শ্বশুরবাড়ির চাপ সহ্য করতে না পেরেই নাকি 2022 সালের হৃদরোগে মারা গিয়েছিলেন তাঁর বাবা। শুধু তাই নয়, অতুলের বিরুদ্ধে বধূ নির্যাতন, অস্বাভাবিক যৌনাচার সহ একাধিক অভিযোগ তোলেন নিকিতা। মত্ত অবস্থায় ফিরে নিকিতাকে নাকি প্রায় মারধর করতেন ওই যুবক। চলত অকথ্য অত্যাচার। যদিও মৃত যুবকের পরিবারের দাবি, অতুলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের জন্য তার স্ত্রী এবং পরিবারের লোকেরা 3 কোটি টাকা দাবি করেছিলেন। যুবকের পরিবারের আরও অভিযোগ, একের পর এক মিথ্যা অভিযোগে তাকে ফাঁসানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অতুলের স্ত্রী নিকিতা সিংহানিয়া, শাশুড়ি নিশা সিংহানিয়া, শ্যালক অনুরাগ সহ স্ত্রীর পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও। সোমবার সকাল 6টা নাগাদ বেঙ্গালুরুর একটি আবাসন থেকে অতুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে সুইসাইড নোটের পাশাপাশি প্রায় 1.5 ঘন্টার একটি ভিডিও রেকর্ডিং রেখে যান অতুল। তাতে তাকে বারবার বলতে শোনা যায়, বিচার না মেলা পর্যন্ত তোমরা যেন আমার অস্থি বিসর্জন করো না। সম্প্রতি পারিবারিক আদালতের রায়ও তার বিপক্ষেই গিয়েছিল। তবে কি সেই চাপের মুখেই আত্মহননের পথ বেছে নিতে হলো তাকে? উঠছে এমনই নানা প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে ভারতের অন্যতম হিউম্যান রাইটস সংগঠন হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া কর্তৃক সাড়ম্বরে পালিত হল আন্তর্জাতিক মানবাধিকার দিবস। উপস্থিত ছিলেন আইপিএস আর.কে. হান্ডা, সর্বভারতীয় সম্পাদক অভিনেতা বিপ্লব ঘোষ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, কো চেয়ারম্যান ত্রিনাথ গঙ্গোপাধ্যায়, ভারতী মুস্তি, এসিপি উজ্জ্বল রায় প্রমুখ উজ্জ্বল ব্যক্তিত্ব। একটি বক্তব্য, মানুষের অধিকারকে যে কোনো মূল্যে সুরক্ষিত করতে হবে। বিভিন্ন জেলা থেকে সেখানে প্রতিনিধিরা উপস্থিত হয়ে সভার আরও গুরুত্ব বাড়িয়ে তোলেন। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত চিন্ময় রায়, গীতানাথ গাঙ্গুলি, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনোজ মিত্র প্রভূত ব্যক্তিত্ব এবং যুদ্ধক্ষেত্রে যেসব সৈনিক নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কার থেকে কে বেশি গুণী আমি বলতে পারবো না, তবে আমি যে সম্মানিত এটা আমি বলতে পারছি। এবং আমার সামনে যারা বসে রয়েছেন, আমাদের সকলের ভালোবাসার মানুষরা বসে রয়েছেন, যারা বিপ্লবের হাত ধরে এই মানবাধিকার সংগঠনে নিজেরা যুক্ত হয়ে মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই করে যাচ্ছেন। বিপ্লবকে আমি বহু বছর ধরে জানি, পাপিয়ার মাধ্যমেই আমার বিপ্লবের সাথে দেখা হয়। বাঙালি নারী যারা স্বাধীনতার যুদ্ধে কোনো না কোনোভাবে কাজ করছেন, আমাদের বইটির লেখিকা আমাদের বেঙ্গল আর্কাইভসে উনি দায়িত্বে আছেন। বইটাতে 928 জন বাঙালি নারীর নাম আছে, যেটা গভর্নমেন্টের রেকর্ডস থেকে খুঁজে পাওয়া। আপনারা ভেবে দেখুন, যে সময় বাঙালি নারীরা বাড়ি থেকে বেরোনোর পথে বাধা, পরিবারে সমাজে তাদের অনেকগুলি সন্তান, সংসারের সব দায়িত্ব সামলাতে হতো। বেশিরভাগ পরিবারে আর্থিক সংগতি খুব ছিল না, দরিদ্র বেশি, মধ্যবিত্ত খুব কম। তারা তার মধ্যেও স্বাধীনতার জন্য এবং গণতন্ত্রের জন্য তার যেটুকু পারেন, কখনো কখনো বিপ্লবীদের সাধারণকে মধ্যে লুকিয়ে রেখে, কখনো চিঠি পৌঁছে, কখনো তাদের জন্য রান্না খাওয়া করে এই কাজ করে গেছেন বাঙালি যারা তখনকার নারীরা। 2 निवाले के लिए 4 घर काम करता है, कोई अपनों के लिए काम करता है, कोई अपने आप के लिए काम करता है।
अहंकार जरूरी है अहम को बचाने के लिए, अपनों को बचाने के लिए। अर्ज किया है, किस्मत के लकीरों को कोई बदल नहीं सकता, खामोशी के 1000 लफ्ज सिर्फ कवि लिख सकता। अगर इंसान होकर इंसान के पास नहीं खड़ा हो सकता तो वो जिंदगी का मजहब कुछ कम नहीं होता। হিউম্যান রাইটসের কনসেপ্ট ওকে আমার নতুন করে বোঝানোর এবং আপনারা যারা কাজ করছেন ওর সাথে কাউকেই কোনো কিছু সেরকমভাবে আলাদা করে বলার নেই। হ্যাঁ, কমিশনে যখন ছিলাম তখন চেষ্টা করেছি যতটা বলেছে ও সেটা যতটুকু সাহায্য করে দেওয়া যায়। যাই হোক, এখন কমিশনে নেই বলে যে সাহায্য করব না এরকম কোনো মানে নেই, এখনও অবশ্যই করব যখন ও বলবে। কিন্তু ও আসলে সবাইকে এত বিশ্বাস করে ফেলে, ওকেও মানুষ অনেক সময় বোকা বানিয়ে ফেলে। খুব সরল কিন্তু আসলে বিপ্লব, তাই আমি মাঝে মাঝে ওকে বলি যে তোমার সরলতাটা থেকে একটুখানি বেরিয়ে একটুখানি এক্সামিন করে নেবে যারা আসছে তোমার কাছে, তার কারণ তারাও তোমাকে এক্সপ্লয়েট করে অনেক রকমভাবে। তো যাই হোক, হিউম্যান রাইটসের আজকে আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডে, অনেক কষ্ট করে 1948-এ আজকে এই জায়গাটা এসে পৌঁছেছি। এক দেশ এক নির্বাচন কার্যকরে আরও এক ধাপে এগোলো কেন্দ্র, মোদীর মন্ত্রিসভা দিল অনুমোদন। এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ এগোলো কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সংকেত দেওয়া হয়েছে এই নীতিতে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র। এক দেশ এক ভোট চালু করার জন্য বুধবারও জোরদার সওয়াল করেছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ঘন ঘন নির্বাচন হওয়ার কারণে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন তিনি। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেক দিন ধরেই আগ্রহী। কেন্দ্র এই ব্যবস্থা চালুর ব্যাপারে একাধিক পদক্ষেপ করেছে। এই নিয়ম কার্যকর হলে সারা দেশে একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের আয়োজন করবে জাতীয় নির্বাচন কমিশন। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালুর ব্যাপারে মোদী সরকারের যুক্তি, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয় তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণবিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের ওপর থেকেও ভোটার তালিকা তৈরি ও ভোট সংক্রান্ত নানা কাজকর্মের চাপ কমবে। হাই নিউজ নেটওয়ার্ক। হেরিটেজ তকমা পাওয়া মান্নাতের ভোল বদলাবে, কত কোটি খরচ করবেন শাহরুখ গৌরী? 2001 সালে মুম্বাইয়ে ব্যান্ড্রা ব্যান্ডস্ট্যান্ডের অভিজাত পাড়ায় সমুদ্রীমুখী বাড়িটি কিনেছিলেন শাহরুখ এবং গৌরী। তারপর থেকেই একটু একটু করে মান্নাতকে মনের মতো করে সাজিয়ে তুলেছিলেন গৌরী। বিরল সামগ্রী সংগ্রহের নেশা রয়েছে তাঁর, সেসবে ভরে উঠেছে তাঁর ঘর। তবে যা সাজসজ্জা সবটাই অন্দরে করেছেন, বাইরে সেভাবে তেমন কোনো বদল আনেননি। কারণ মান্নাত মুম্বাই শহরের হেরিটেজ স্থাপত্যের মধ্যে পড়ে। সেই কারণে বহিরাঙ্গে কোনো রদবদল আনতে গেলে প্রয়োজনীয় নগর প্রশাসনের অনুমতি। মাস কয়েক আগে প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছিলেন গৌরী। অবশেষে ছাড়পত্র পেলেন তারকা কর্মী। 27,000 বর্গফুট জায়গার উপর অবস্থিত মান্নাত বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। মান্নাতের আনুমানিক মূল্য প্রায় 200 কোটি টাকা। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো 4 ফুট লম্বা একজোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য সহ আরও কিছু ঘর সাজানো জিনিস। এগুলি সবই রয়েছে গৃহকর্ত্রীর পছন্দের প্রথম সারিতে। শাহরুখের ইচ্ছায় পরবর্তীকালে গৌরী এর ভেতরেই তৈরি করিয়েছিলেন একটি সিনেমা হল। একসঙ্গে 42 জন দর্শক বসে ছবি দেখতে পারবেন সেই প্রেক্ষাগৃহে। তার প্রবেশদ্বার সাজানো রয়েছে 3টি হিন্দি ছবির বিশাল পোস্টারে। ছবিগুলি হল শোলে, রাম और শ্যাম এবং মুঘলে আজম। এছাড়াও একাধিক শয়নকক্ষ, বাগান, ব্যক্তিগত কোয়ার্টার ছিল এখানে। এবার যুক্ত হতে চলেছে আরও 2 তলা। 6 তলা বাড়ি এবার 8 তলা হতে চলেছে, যা তৈরি করতে খরচ হবে প্রায় 25 কোটি টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নিরপেক্ষ।